আসসালামু আলাইকুম। আমি রূপন। আপনাদের জানাচ্ছি আমি স্বাগতম। প্রথমে আমি আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি। বলুন তো এটা কিসের ছবি? হ্যাঁ, এটা একটি সবজি বাজারের ছবি। আপনারা সবাই বাজারে যান। তরকারি কেনেন, সবজি কেনেন, মাছ কিনেন। কেউ না কিছু না কিছু কিনেন। ঠিক না? ধরুন আপনি বাজারে গেলেন, আলু কিনলেন ৳৫০, লাউ কিনলেন ৳৭০, সিম কিনলেন ৳৮০, টমেটো কিনলেন ৳১০০। এবার বলুন তো মোট কত টাকা হলো খরচ? হ্যাঁ, মোট ৳৩০০। এখন এই যে হিসাবটা, এই হিসাবটা আপনি হয় হাতে গুনে করবেন, না হলে ক্যালকুলেটর করবেন। হাতে গুনের ক্ষেত্রে আমরা আঙ্গুলগুলো ব্যবহার করি। ঠিক না? ক্যালকুলেটরের ক্ষেত্রে আরো দ্রুত করতে পারি। কিন্তু এই হিসাবগুলো তো আমরা করি। সভ্যতার সূচনা লগ্নে যখন মানুষ কৃষিকাজ করা শুরু করলো, অর্থাৎ বন জঙ্গলের থেকে যখন মানুষ কৃষি কাজের দিকে গেল, তখন তাদের শস্যগুলো শস্য কিংবা পশুপালন যখন গেল মানুষ, তখন তারা গণনার জন্য হাতের ব্যবহার করত। দাগ টেনে গুহায় তাদের দাগ টেনে ব্যবহার করত, কিংবা কিংবা রশিতে গিট দিয়ে ব্যবহার করত। যখন মানুষ আরো উন্নত হয়ে গেল, আরো উন্নত পদ্ধতি আসলো, কিন্তু আমরা আমাদের প্রতিটা জিনিসের একটা ইতিহাস জানা দরকার। এই যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করছি, সংখ্যাগুলো আজকে ব্যবহার করছি, আমরা সাধারণত গণনার জন্য ব্যবহার করছি। ব্যাংকে গিয়ে একটা চেক লিখছি ৳১,০০,০০০, কিংবা কাউকে দুধওয়ালাকে ২২০ দুধওয়ালাকে টাকা দিচ্ছি, কিংবা অন্য কোনো রিক্সাওয়ালার ভাড়া হিসেবে তাকে টাকা দিচ্ছি, ৳২০, ৳৩০ যাই দিচ্ছি। এটা আসলে একটা নির্দিষ্ট সংখ্যা পদ্ধতির ব্যাপার। সংখ্যা পদ্ধতি কি আমরা বলতে পারি? সংখ্যা পদ্ধতি হলো সংখ্যা প্রকাশের রীতি। সংখ্যা প্রকাশ করার ক্ষেত্রে আমরা কতগুলো অঙ্ক ব্যবহার করি। যেমন আমরা যে সংখ্যা এখন ব্যবহার করছি, এটাকে ১০ গুণোত্তর বা দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। সাধারণত আমরা আঙ্গুল ব্যবহার করি। কোনো গণনার ক্ষেত্রে, হিসাবের ক্ষেত্রে আমরা আঙ্গুল ব্যবহার করি। আমাদের কি এই ইতিহাসটা জানা দরকার নয়? এই যে সংখ্যা প্রকাশের রীতি, সংখ্যা পদ্ধতির ইতিহাসটা আমাদের অবশ্যই জানানো দরকার। চলেন আজকে আমরা সংখ্যা পদ্ধতির ইতিহাস সম্পর্কে আজকে জানব। তাহলে এই পাঠ শেষে আমরা সংখ্যা পদ্ধতি কিভাবে আবিষ্কার হলো তা জানতে পারবো। সংখ্যা পদ্ধতির সুমেরীয়, ব্যাবিলনীয়রা কিভাবে অবদান রেখেছে তা আমরা বলতে পারবো। সংখ্যা পদ্ধতির মিশরীয় অবদান কি জানতে পারবো। সংখ্যা পদ্ধতিতে মায়ান ও চীন সভ্যতা কি অবদান রেখেছে তা বলতে পারবো। সংখ্যা পদ্ধতিতে রোমানদের অবদান কি তা আমরা বলতে পারবো। সংখ্যা পদ্ধতিতে ভারতীয়দের অবদান তা বর্ণনা করতে পারবো। তো চলুন এবার সভ্যতার শুরুতে সংখ্যা পদ্ধতির আবিষ্কারের পটভূমি। সভ্যতার শুরুতে মানুষ গণনার জন্য বড় বড় সংখ্যার প্রয়োজন করতো না, কারণ তারা কৃষিকাজে, আমি প্রথমেই বলছি, কৃষিকাজে তারা যে সংখ্যা বেশি একটা তাদের প্রয়োজন লাগতো না। পশুপালন, তারপরে যে পশুপালন উন্নতির সাথে সাথে মানুষ বড় বড় সংখ্যার সাথে ব্যবহার প্রয়োজন দেখা দিল। তখন দাগ টেনে টেনে সংখ্যা গণনার পদ্ধতি উন্নত করার প্রয়োজনীয়তা তাদের দেখা দিল। তো এই হিসেবে একটু উল্লেখ করি আমি। মানুষ যখন দেখলো দাগটার আরো বড় সংখ্যার লোকে দেখে, তখন রশিতে গিট দিয়ে রাখলো। দাগ টেনে টেলি সংখ্যার উদ্যোগ হলো। দাগ কেটে কেটে মানুষ সংখ্যা রাখতো। বড় বড় সংখ্যার ক্ষেত্রে হাড়ের ব্যবহার করতো, গুহার মধ্যে দাগ দিয়ে রাখতো। এইভাবেই কিন্তু মোটামুটি আমাদের সভ্যতার সংখ্যা মোটামুটি উন্নত হয়। এখন আমরা দেখব সুমেরীয় ও ব্যাবিলনীয় সভ্যতার অবদান কি। সুমেরীয় ব্যাবিলনীয় সভ্যতা আসলে ইরাক যে অংশটা, এটা প্রাচীনকালে ব্যাবিলনীয় সভ্যতা বা ছিল। সিরিয়া, ইরাক, এগুলো সুমেরীয় ব্যাবিলনীয় সভ্যতার অবদান। এখানে একটা লক্ষণীয় বিষয়, তিনটা দুটা বা তিনটা প্রায় সমসাময়িক, সুমেরীয়, ব্যাবিলনীয় এবং মিশরীয়, প্রায় ৫,০০০ পূর্বে তাদের যাত্রা শুরু হয়, সভ্যতার যাত্রা শুরু হয়। তারা দুই জায়গায় এবং দুই জায়গায় সংখ্যার লিখিত রূপ পাওয়া যায়। অর্থাৎ আমরা সুমেরীয় এবং ব্যাবিলনীয়
তারা লিখিত রূপ পাওয়া যায়। তারা কিভাবে লিখতো? তারা কিছু একটা আমি উন্নত দিই, আপনাকে একটু উদাহরণ দিই। যেমন মনে করেন মাটির মধ্যে দাগ টেনে হিসাব নিকাশ করতো তারা। করে এটা পড়াইতো, আবার এটা সংরক্ষণ করতো তারা। তো সুমেরীয় ব্যাবিলন সভ্যতার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা খেয়াল করি, এটা হলো ষাটমূলক পদ্ধতি। মজার বিষয় হলো ষাটমূলক পদ্ধতি, এখানে ৬০টা ভিন্ন ভিন্ন চিহ্ন প্রয়োজন ব্যবহার হতো। এই জন্য ষাটমূলক পদ্ধতি বলা হয়। অর্থাৎ তার ভিন্ন ভিন্ন ৭টা চিহ্ন ব্যবহার সে করত। এখন আমরা এই পদ্ধতি ব্যবহার করি, যেমন মনে করেন ১ ঘন্টা ৬০ মিনিট, ১ মিনিট ৬০ সেকেন্ড। এই সংখ্যা পদ্ধতির আরেকটা বৈশিষ্ট্য ছিল, তারা স্বকীয় মান ছিল, আবার কিন্তু স্থানীয় মান ছিল না। স্বকীয় মান, স্থানীয় মান কি? স্বকীয় মান হলো সংখ্যার নিজস্ব একটা মান, আর স্থানীয় মান তার অবস্থান ভেদে তার মান। যেমন মনে করেন ৩২০ সংখ্যাটা, ৩ গুণন ১০০, ৩০০। এখানে ৩০০ হলো তার স্থানীয় মান, আর ৩ হলো তার স্বকীয় মান। আর ২০, এখানে ২০ বলা হয়েছে ২ ইন্টু ২০, অর্থাৎ ২০। ২০ হলো তার স্থানীয় মান, ২ হলো তার স্বকীয় মান। টোটাল সংখ্যাটা আসলো ৩২০। চলেন পরবর্তী যাই আমরা। সংখ্যাপদ্ধতি মিশরীয় অবদান। মিশরীয় সভ্যতার অবদান অনস্বীকার্য। মিশর সভ্যতার অবদান অনস্বীকার্য। তারা শুধুমাত্র পিরামিড, বড় বড় পিরামিড তৈরি করে ক্ষান্ত হয়নি। তারা জ্যোতির্বিদ্যা সম্পর্কে তাদের জ্ঞান ছিল, যথেষ্ট জ্ঞান ছিল তাদের। এত বড় বড় পিরামিড, এত বড় পাথর খুব নিখুঁতভাবে ওরা করতে পারত। এই নিখুঁত করার জন্য তাদের আরো বড় বড় সংখ্যার প্রয়োজন হয়েছিল। এরপরে হায়ারোগ্লাফিক্স সংখ্যা লিপি উদ্ভব হয়। এখানে হায়ারোগ্লাফিক্সের লিপি আছে, বর্ণ আছে, সংখ্যা আছে। আমরা সংখ্যা নিয়ে কথাটা বলবো, চিহ্ন বা সংখ্যার কথা নিয়ে বলবো। তারা করতো কি, একের জন্য একটি টান দিত, ২ এর জন্য ২। এভাবে পূর্ণ সংখ্যার জন্য আলাদা আলাদা তারা সংখ্যা ব্যবহার না করে ১০ গুণোত্তর হারে প্রতিটি পূর্ণ সংখ্যার ভিন্ন ভিন্ন প্রতীক বা চিহ্ন ব্যবহার করত। মিশরীয় সংখ্যা পদ্ধতি ছিল ১০ ভিত্তিক। আপনাদের সাথে এটা অনেক কঠিন বলে মনে হলেও সমসাময়িককালে অনেক বড় বড় সংখ্যাকে তুলনায় অনেক সহজভাবে সম্ভব করা হতো। এই পদ্ধতিতে স্থানীয় মান ছিল না কোনো, কিন্তু স্বকীয় মান ছিল। তারপরও তারা বড় বড় অঙ্কগুলা খুব সহজভাবেই হিসাবগুলো করতে পারত। তার একটা উদাহরণ দিচ্ছি আমি। যেমন বড় সংখ্যার যে সূচক, যে সংখ্যাগুলো, এগুলো বামে ব্যবহার করত, আর ছোট ছোট সংখ্যা সূচক ডানে ব্যবহার করে তার একটা সংখ্যা সৃষ্টি করত। কিন্তু আরেকটা মজা, এখানে কোনো শূন্যর ব্যবহার ছিল না, কোনো শূন্য তারা ব্যবহার করতো না। এখানে হাইরোগ্লাফিক্স নাম্বার সিস্টেম কিছু দেখানো হলো। যেমন ১, ২টা একটা টান দেখছেন, ৪টা টান দেখতেছেন, এবার টান দেখতেছেন। যদি আরো বড় সংখ্যা যেমন ১০, উল্টানো ইউর মতো। দেখেন ১০০টা দেখেন ৯-এর মতো। এখানে ১০০০ আছে, ১০,০০০ আছে। দেখেন চিহ্ন দিয়েই তারা কিন্তু পুরা সংখ্যাটাকে প্রকাশ করতে পারত। হাইরোগ্লাফিক্স দুর্বৃত্ত ছিল, কিন্তু এখন হাইরোগ্লাফিক্সের অনেকই পাত্রোদ্ধার করা সম্ভব হয়েছে, তবে তা অনেক গবেষণার পর। এখন আসেন মায়ান বা চীন সভ্যতার অবদান। মায়ান সভ্যতা দক্ষিণ আমেরিকার একটা সভ্যতা। এটা সভ্যতা গণনার জন্য তারা মায়ান পদ্ধতি ব্যবহার করত। তাদের সংখ্যা পদ্ধতি ছিল ২০ ভিত্তিক। অর্থাৎ তার ২০ ভিত্তিক মানে ২০টা ভিন্ন ভিন্ন চিহ্ন তারা ব্যবহার করত। মায়ান চিহ্ন ভিত্তিক ছিল। মায়ান বা চীনের ২ বা ৩টি চিহ্ন ব্যবহার করত। মায়ান সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ব্যবহার করত, অর্থাৎ তার স্থানীয় মান আছে। আসেন রোমান সংখ্যা পদ্ধতি। রোমানরা হলো ইতিহাসের, যদি সভ্যতা বলি, রোমান সভ্যতা অন্যতম। অনেক অবদান আছে তাদের। শিল্পকলা বলেন, নাটক বলেন, সংখ্যাতত্ত্ব বলেন, এমন কোনো জায়গায় নেই রোমানদের অবদান ছিল না। তা আমরা আসলে রোমান সভ্যতার তাদের যেই সংখ্যা পদ্ধতি, যে এই জিনিসটা নিয়ে আমাদের আলোচ্য বিষয়। আজ থেকে ২৫০০ বছর আগে গ্রিকরা ব্যাবিলন এবং মিশরীয় সংখ্যা পদ্ধতি অনুসরণ করে। এই অনুসরণ করে তাদের নিজস্ব একটা সংখ্যা পদ্ধতি প্রচলন করে। গ্রিক সভ্যতা আবার পতন হয়, এরপর রোমানরা আসে। রোমানরা তাদের নিজস্ব বর্ণমালা ব্যবহারের মাধ্যমে রোমান পদ্ধতি চালু করে। তার সংখ্যা বোঝানোর জন্য রোমান বর্ণমালা বিভিন্ন হরফ ব্যবহার করত। এই সংখ্যা পদ্ধতির ব্যবহার গড়ি, ডায়াল সহ আরো কিছু ক্ষেত্রেও রয়ে গেছে। এখন আসলে রোমান সংখ্যা পদ্ধতির কিছু নমুনা আমরা দেখি। দেখেন এগুলো আমরা অঙ্কগুলা করছি ছোটবেলায়, এই ধরনের অঙ্কগুলো আমরা করেছি। কোনো কোনো গড়ির ডায়ালে এখনো রোমান সংখ্যা ব্যবহৃত হয়। একটু দেখেন ভালোভাবে, সিম্বলগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। যেমন LX 60, যেমন LXX 70, L কে বোঝায় তো 50। আর দেখেন বড় সংখ্যাকে ঠিক
আমি যে বলছিলাম যে বড় সংখ্যাটা বামে ব্যবহার করে, ছোট সংখ্যাটা ডানে ব্যবহার করে। দুইটার যোগফল হলো 60। যেমন L হলো 50 আর আপনার X হলো 10। তাহলে L 50 আর 10 যোগ করলে হয় 60। এক্ষেত্রে বামে দিলে, বামের সংখ্যা বসালে তা বিয়োগ হয়। এবার আসেন আমাদের ভারতীয় সংখ্যা পদ্ধতির অবদান কি আছে এটা আমরা জানি। এর আগে আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলবো। তামিল 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 একটা স্কুল, ছোট্ট একটা স্কুলে শিক্ষক ছাত্রদের অঙ্ক পড়াচ্ছে। বলছে, বলো তো দুইটা কলা কয়টা কলা? এক ছাত্র বলল 4টা কলা। আচ্ছা, বলো তো দেখি 5টা কলা থেকে 2টা কলা খেয়ে ফেলেছে, এখন কটা কলা আছে? আরেক ছাত্র বলল 3টি কলা। অনেকক্ষণ শোনার পরে পেছন থেকে একটা ছেলে দাঁড়িয়ে বলল, স্যার এটা তো বুঝলাম 2টা কলা 3টা কলা, যদি কলাই যদি না থাকে তাহলে তাহলে কি হবে? সব ছেলেমেয়েরা হাসতেছে, কিন্তু স্যার কিন্তু বুঝতে পারছে এই কথার অর্থ কি। অর্থাৎ কলা যদি নাকি এর অভাব রইল শূন্য, কিন্তু এই শূন্য আবিষ্কারের জন্য কত হাজার বছর লাগছে মনীষীদের, তার কোনো ইয়াত্তাই নেই। আর এই শূন্যর আবিষ্কার হয়েছে সর্বপ্রথম ভারতবর্ষে। তাহলে আমরা ভারতীয় অবদানটা একটু দেখি। আমরা উপরোক্ত যেই আমরা পরবর্তী যে পদ্ধতিগুলো দেখেছিলাম, এখানে সমস্যাকালে চালানো যখন আরো জটিল হলো সভ্যতা, আরো বড় বড় সংখ্যা হলো, তখন তাদের সাথে এটা অনেক সমস্যার সৃষ্টি হলো। তাই এই সম্বোধনের সবচেয়ে বড় ত্রুটি ছিল শূন্যের ব্যবহার না থাকা। সংখ্যাগুলো দেখি নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এতে শূন্য ব্যবহার থাকলেও কত সহজেই না সংখ্যাগুলো খুব সহজেই আমরা উপস্থাপন করতে পারতাম। এই সভ্যতার কোনো সংখ্যা ব্যবস্থার মধ্যে ক্ষেত্রে শূন্যের ব্যবহার রাখিনি। শূন্যের কার্যকর ব্যবহার একমাত্র শুরু হতে ভারতেই। এই ভারত সভ্যতার শূন্যের ব্যবহার না থাকার কারণ এই নয় যে তারা শূন্যের ব্যবহার জানতো না। তারা মনে করতো শূন্য একটি অশুভ সংখ্যা, এটাও তাদের একটা ধারণা ছিল। এই সবগুলো সভ্যতাই শূন্যের সম্পর্কে ধারণা প্রচলিত ছিল। যেমন মিশরীয় একে ব্যালেন্স যদি না থাকে বা কোনো সংখ্যার অভাব যদি থাকে, তখন তাকে বলতো নফর, মানে শূন্য দিয়ে প্রকাশ করতো। আবার আদিকালে ভারতীয়রা সংস্কৃত শব্দ শূন্য ব্যবহার করতো কোনো কিছু না থাকার বোঝানোর জন্য। যেমন ওই তামিল বালক, তামিল বালক যে নামটা আপনাদের বলি নাই না, তামিল বালকের নামটা কি ছিলেন জানেন আপনারা? তার নাম ছিল শ্রীনিবাস রামানুজন, বিখ্যাত ভারতীয় একজন গণিতবিদ। উনি এমন এমন গণিতের সূত্র আবিষ্কার করছেন, এখনো অনেক গণিতের মাথা খারাপ করে দেয়। এমন কিছু তথ্য উনি আবিষ্কার করছেন এখনো অনেকেরই অজানা। আমি শ্রদ্ধার ভরে স্মরণ করছি সেই শ্রীনিবাস রামানুজন। উনি খুব কম বয়সে মৃত্যুবরণ করেন, সম্ভবত 31 বা 32 বছর উনি মারা যান। আমার শ্রদ্ধা তার প্রতি রইল। অন্যান্য আচ্ছা, এবার আসেন অন্যান্য সভ্যতাগুলো গণনার ক্ষেত্রে শূন্যকে ব্যবহার করতো না। কেননা শূন্যকে তারা অভিযুক্ত মনে করত। এর ফলে এই সমস্ত সভ্যতা গণনার জন্য কোনো সহজ পদ্ধতি সূচনা ঘটেই নেই। শূন্যকে কোন সাংকেতিক প্রতীক হিসেবে ব্যবহার না করে সরাসরি সংখ্যা হিসেবে কৃতিত্ব প্রাচীন ভারতের গণিতবিদদেরই। খ্রিস্টপূর্ব 9ম শতাব্দীর দিকে ভারতের বাস্তব সংখ্যা দ্বারা হিসাব নিকাশ করার সময় শূন্য ব্যবহৃত হয়। বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা নিয়ে গঠিত যে সেট, এই সেটকে আমরা বলি বাস্তব সংখ্যা। অর্থাৎ এর মধ্যে শূন্য থাকবে, নেগেটিভ সংখ্যা থাকবে, পজিটিভ সংখ্যাও থাকবে। এমনকি শূন্যকে তাহলে দেখেন খ্রিস্টপূর্ব 9ম শতাব্দীর দিকে, খ্রিস্টপূর্ব 9ম শতাব্দী অর্থাৎ আজ থেকে প্রায় 2900 বছর আগে ভারতীয়রা হিসাব নিকাশ করার জন্য শূন্য ব্যবহৃত করত। এমন শূন্যকে ব্যবহার করে যোগ গুণ ভাগ করার প্রচলিত তার সে সময় করে ফেলেছিল। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীর খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী অর্থাৎ প্রায় 2500 বছর আগে দ্বিতীয় শতকের মধ্যে ভারতীয় গণিতবিদ পিঙ্গালা উনি বাইনারি সংখ্যা নিয়ে হিসাব নিকাশ করার পদ্ধতি ব্যবহার করেন। আচ্ছা, আমরা কে না জানি বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে? বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা আজকে কম্পিউটারে ব্যবহার করছি, মোবাইলে ব্যবহার করছি। অথচ চিন্তা করেন, আজ থেকে 2500 বছর কিছুদিকে বছর আগে, অর্থাৎ সরি 2500 বছর আগে পিঙ্গালা সর্বপ্রথম বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেন। তিনি ছোট ছোট অক্ষর বা বড় অক্ষর সমন্বয়ে যা করতেন তা আজকাল মোর্স কোডের মতো। মোর্স কোড এমন একটা কোড, আমরা যখন টেলিফোন ছিল না তখন মোর্স কোডের মধ্যে বার্তা আদান প্রদান করা হতো। তার সমসাময়িক গণিতবিদদের সংস্কৃত শব্দ শূন্যয়া থেকে বাংলা শব্দ শূন্য শব্দটি গ্রহণ করা হয়। বর্তমানে প্রচলিত জনপ্রিয় পদ্ধতি হলো দশমিক সংখ্যা পদ্ধতি। আর এই দশমিক পদ্ধতির মূল ভিত্তি হলো শূন্য। আমি এটাকে বলতে চাই দশমিক সংখ্যা পদ্ধতি হলো 10 গুণোত্তর সংখ্যা পদ্ধতি।
মজার হলো 10 ভিত্তিক সংখ্যা আমাদের 2 হাতে 10টি আঙ্গুল গণনার সংখ্যার উপর ভিত্তি করে। প্রাচীনকাল থেকে মানুষ 2 হাতের 10টি আঙ্গুল গণনা করত। এ কারণে অঙ্ক পার্শ্ববর্তী থেকে 7, 9, 11 বৃদ্ধি না পেয়ে 10 করে বৃদ্ধি পায়, যেটা সর্বাধিক জনপ্রিয় হয়ে থাকে। মূলত তবে শূন্যের ব্যবহারকে জনপ্রিয় করার জন্য প্রধান ভূমিকা পালন করে আরো আছে। প্রথমে মূলত আমরা তাহলে জানতে পারলাম যে এই এই দশমিক সংখ্যা পদ্ধতি এখন আমরা যেটা গণনা করি, যে সংখ্যাগুলো গণনা করি 1 লাখ, 2 লাখ, 50,000, 20 টাকা, 30, এগুলো আসলে এই দশমিক সংখ্যা পদ্ধতি ছাড়া আর কিছুই নয়। তাহলে এই শূন্য ব্যবহার কার্যকর ব্যবহার এই এরা ভারতীয় উদ্ভাবন হয়। গুণোত্তর পদ্ধতি মূলত ভারতীয় উদ্ভাবন হয়। আরবদের সাথে অনেক খ্রিস্টপূর্ব বহুত আগ, এমনকি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আগ থেকেই ভারতের সাথে আরবদের একটা সম্পর্ক ছিল। ওরা ছিল মূলত মরুবাসী, ওদের ব্যবসায় ছিল অন্যতম পেশা। তখন ভারতীয়দের সাথে আরবদের বাণিজ্য হতো, যেমন সুগন্ধি, মসলিন কাপড়, যেটাকে আমরা মসলিন কাপড় বলি, সূক্ষ্ম সুতি বস্ত্র, মশলা, এগুলো ব্যবসা বাণিজ্য তারা করত। এর ফলে ভারতীয়দের সাথে আরবদের একটা ভালো সম্পর্ক হয়। মূলত এই শূন্যের ব্যবহারকে থেকে আরবি গণিত এইভাবে আরবরা ভারতীয়দের এই শূন্য সম্পর্কে সবচেয়ে ভালো ধারণা লাভ করে। আরব এই গণিতবিদরাই দশমিক সংখ্যা পদ্ধতিকে আরো 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 আধুনিক করে তোলে। পরবর্তীতে আরব পণ্ডিতরা এ ব্যাপারে ব্যাপক গবেষণা করে 10 ভিত্তিক সংখ্যা প্রকাশের কৌশল গণনা প্রবর্তন করেন। এই ক্ষেত্রে একটু আমি বলে রাখি, আমরা কি জানি ধর্মযুদ্ধ ক্রুসেডারের কথা আমরা জানি, প্রথম ক্রুসেডার, দ্বিতীয় ক্রুসেডার জানি তো আমরা। ইউরোপরা তখন সেই সময় ছিল অন্ধকারাচ্ছন্ন, তাদের মধ্যে ছিল দলাদলি, তাদের মধ্যে অনেক দলাদলি ছিল, কিন্তু তারা জেরুজালেম দখল করার জন্য তারা সর্বপ্রথম ক্রুসেডার রচিত করে। ক্রুসেডার নামক এই ঘৃণিত আমি মনে করি এটা ধর্মযুদ্ধের নামে ক্রুসেডাররা যা করছে তা বলার রাখেন, আমি বড় করব না। এই ক্রুসেডারের মাধ্যমে বিভিন্ন যুদ্ধ বা বিগ্রহের মাধ্যমে আরবদের সাথে ইউরোপীয়রা সংস্পর্শে আসে, এবং তাদের মধ্যে যেই ভালো গুণগুলো ছিল, যেমন ইউরোপীয়রা গোসল করতো না, তারা গোসল করতো, যাক ওইসব আমি যাই না। তাদের মধ্যে এই যে বিজ্ঞান চর্চা, এই যে সংখ্যাপদ্ধতির এই চর্চাটা, এটা ইউরোপে চলে আসে। অর্থাৎ আরবদের হাত ধরেই ইউরোপে এই সংখ্যা পদ্ধতি প্রবেশ করে। এটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি, যেটার আবিষ্কার ভারতে হয়। এই জন্য অনেকে এটাকে হিন্দু অ্যারাবিয়া সংখ্যা পদ্ধতি বলে থাকে। খ্রিস্টপূর্ব 498 সালে ভারতীয় প্রাচীন গণিতবিদ আর্যভট্ট, খ্রিস্টপূর্ব 498 সালে, চিন্তা করেন, খ্রিস্ট জন্মেরও 498 সালে, অর্থাৎ প্রায় 2500 বছর, আর্যভট্ট রচিত সংস্কৃত কাব্য এরূপ সংখ্যা পদ্ধতির ব্যবহার নির্দেশ করা যায়। আর্যভট্ট লিখেন স্থানম 10 গণম, অর্থাৎ স্থানে 10 গণ, অর্থাৎ 10 গুণোত্তর পদ্ধতি, যেটা দশমিক সংখ্যা পদ্ধতি নির্দেশ করে, দশমিক সংখ্যা পদ্ধতি নির্দেশ করে যা। তাহলে আজকে আমরা ভারতের অবদান সম্পর্কে অনেক কিছুই জানলাম, তার অনেক কিছু জানতে পারলাম আমরা। চলেন আপনাদেরকে ছোট্ট একটা টাস্ক দিই আমি, আপনারা নিজে চেষ্টা করবেন। আলোচিত সভ্যতার মধ্যে কোন সভ্যতা সংখ্যা পদ্ধতির বিকাশে সবচেয়ে বেশি অবদান রেখেছে বলে তোমার মনে হয়? এই পক্ষে তোমার যুক্তি উপস্থাপন করো। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনারা আরো ভিডিও পাবেন আইসিটি সম্পর্কে, আরো বিদ্যমান দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে আরো বিস্তর আলোচনা আমি করব আমার পরবর্তী ভিডিওতে। আমার চোখ রাখুন আমার ইয়াতে, এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে। আপনাদের কিছু তথ্য দিচ্ছি, আমি এইসব তথ্যগুলো পেয়েছি ইন্টারনেট থেকে, এবং আইসিটি মাহবুব রহমানের বইটাও আমি কিছু ফলো করছি, অন্যান্য রাইটার যারা আছে তাদের বইটাও ফলো করছি, তাদের বই কিছু উদ্ধৃত আমি দিয়েছি। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে, বা প্রিন্টিং কোনো মিস্টেক থাকে, দয়া করে আমার ক্ষমা সুন্দর দিবেন। আপনাদেরকে আমি জানাই ধন্যবাদ। এ বলে আমার আজকের ক্লাসটা আমি শেষ করছি।